এই যে আপনি একজন মানুষ, বেঁচে থাকার জন্য আপনার ভালো খাবার চাই, থাকার জন্য আরও ভালো বাড়ি দরকার, ভালো পোশাক পরতে চান, এমনকি লেটেস্ট মডেলের আইফোনটিও চাই। এটাই মানুষের স্বভাব। অর্থাৎ আমাদের ইচ্ছা বা আকাঙ্ক্ষা অসীম। সমস্যা এখানেই। বলা যায় এটাই দুনিয়ার সবচেয়ে বড় ত্রুটি। আমাদের চাহিদা অসীম, কিন্তু যা চাই তা তো অসীম না। অর্থনীতির ভাষায় এই রূঢ় বাস্তবতার নাম স্ক্যারসিটি বা দুষ্প্রাপ্যতা। আপনি যে জীবনে সব কিছু পেতে পারেন না, এটাই এর প্রধান কারণ। যেহেতু সব কিছুই সীমিত, তাই আমাদের খুব একটা কঠিন কাজ করতে হয়, আর তা হলো চয়েস বা পছন্দ বেছে নিতে হয়। অর্থনীতির এই মজার জগতে আপনাদের স্বাগত। প্রাইম ব্যাংক অর্থনীতি অনর্থনীতিতে আজকের বিষয়, অর্থনীতি কেবল সংখ্যা নয়, মানুষেরই গল্প। অর্থনীতি কিন্তু কেবল অর্থ নিয়ে পড়াশোনার বিষয়ও নয়। এটি এমন একটি শাস্ত্র, যখন সম্পদ কম থাকে তখন মানুষ কিভাবে সিদ্ধান্ত নেয় সেটাই মূল বিষয়। রায়ানের কথাই ধরুন, ঘুমানোর আগে তার হাতে 3 থেকে 4 ঘন্টা সময় আছে। তার কাছে এখন দুটি বিকল্প, হয় সে নেটফ্লিক্সে আসা নতুন ওয়েব সিরিজটি দেখবে, অথবা পরের দিনের পরীক্ষার কেমিস্ট্রির কঠিন চ্যাপ্টারটি পড়বে। রায়ান যদি এখন সিনেমা দেখে, তাহলে সে পরীক্ষায় কম নাম্বার পাবে। অর্থনীতিতে এই বিসর্জনকে বলা হয় অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়। আসলে একটা জিনিস পেতে হলে কেবল টাকা থাকাটাই সব নয়, বরং জীবনে আপনি যা কিছু বেছে নেন তার আসল দাম হলো সেই জিনিসটি যা আপনি সেটি পাওয়ার জন্য ছেড়ে দিয়েছেন। তাহলে প্রশ্ন হচ্ছে, আমাদের কাছে যখন সীমিত পণ্য এবং সীমিত টাকা থাকে, তখন এই পৃথিবী চলে কিভাবে? এখানেই প্রবেশ করে ট্রেড বা বাণিজ্য বিষয়টি। ধরা যাক সুমন ঢাকার মিরপুরে থাকে। সে ভালো গ্রাফিক ডিজাইন করতে পারে, লোগো, ফেসবুক পোস্ট, ব্যানার সবই পারে। অন্যদিকে পারভিন উত্তরায় একটি অনলাইন কাপড়ের ব্যবসা চালায়। তার বিক্রি ভালো, কিন্তু নিজের পেজের জন্য সুন্দর ডিজাইন করার দক্ষতা নেই। যখন সুমন আর পারভিনের পরিচয় হয়, তখন দুজনের সমস্যার সমাধান হয়ে যায়। সুমন পারভিনের জন্য আকর্ষণীয় ডিজাইন বানায়, আর পারভিন তাকে টাকা দেয়। এতে পারভিনের ব্যবসা আরও বাড়ে, সুমনের আয়ও নিশ্চিত হয়। অর্থাৎ দুজনের ভিন্ন চাহিদা এক জায়গায় মিলেছে। এটাই একটি সহজ উইন উইন পরিস্থিতি। কিন্তু মানুষ বাণিজ্য বা লেনদেন কিসের ভিত্তিতে করে? এর উত্তরের নাম কম্পারেটিভ অ্যাডভান্টেজ বা তুলনামূলক সুবিধা। ধরুন চিকিৎসক তানিশা খুব ভালো রান্নাও করতে পারেন, কিন্তু তার প্রধান কাজ রোগী দেখা। 1 ঘন্টা রোগী দেখলে তিনি যে আয় করবেন, সেই 1 ঘন্টা রান্না করলে তার আয় কমে যাবে। অন্যদিকে নাদিরা ভালো রান্না করেন এবং খাবার সরবরাহের ছোট ব্যবসা চালান। তার জন্য কিন্তু রান্নার অপরচুনিটি কস্ট কম, তাই তানিশা নিজে রান্না না করে নাদিরার কাছ থেকে খাবার নেন। কেননা তানিশা রান্না জানলেও তার জন্য রোগী দেখাই বেশি লাভজনক, আর নাদিরার জন্য রান্না করাই তুলনামূলকভাবে সুবিধাজনক। এটাই কম্পারেটিভ অ্যাডভান্টেজ। অর্থাৎ বাণিজ্য কেবল কে সবচেয়ে সেরা তার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে কে কোন কাজটি সবচেয়ে কম অপরচুনিটি কস্টে করতে পারে তার উপর। আপনি একজন মানুষ, অর্থনীতিতে কারো না কারো আপনার প্রয়োজন পড়ে, কারণ অন্য আরেকজন নিজের সময় বাঁচাতে চায়। অর্থাৎ আপনি অর্থনৈতিকভাবে দরকারি একজন। এখন আপনি এই যে এতক্ষণ আমরা ধরে বললাম স্ক্যারসিটি, ট্রেড, অপরচুনিটি কস্ট এবং কম্পারেটিভ অ্যাডভান্টেজ, সবগুলোকে একটি বাক্সে ভরে জোরে ঘুঁটা দেন। আপনি পেলেন একটি মার্কেট বা বাজার। এই বাজার কিন্তু কোনো ভবন বা শপিং মল নয়, এটি এমন একটি অদৃশ্য ব্যবস্থা যেখানে ক্রেতা ও বিক্রেতা একে অপরের সঙ্গে যোগাযোগ করে। এই পুরো বাজার চলে কিসের ভিত্তিতে জানেন? ইনসেন্টিভ বা প্রণোদনা। যদি একটি বার্গারের দাম 5,000 টাকা হয়, তবে আপনি কিনবেন না। যদি সেই একই বার্গারের দাম 50 টাকা হয়ে যায়, তবে আপনি একাই 5টি বার্গার কিনে ফেলবেন। অর্থাৎ কম দাম ক্রেতাদের আকর্ষণ করে, আর বেশি দাম বিক্রেতাদের লোভ দেখায়। এবার বাজারের সবচেয়ে মৌলিক কথাটা বলি, আলুর উদাহরণ দিয়েই বলি। ডিমান্ড বা চাহিদার মানে হলো দেশের মানুষ একটি নির্দিষ্ট দামে
কতটা আলু কিনতে চায়, আর সাপ্লাই বা যোগান হলো যে কৃষকেরা কত আলু বিক্রি করতে চায়। যেখানে ক্রেতার বাজেট এবং বিক্রেতার লাভ মিলে যায় তাকে বলা হয় ইকুইলিব্রিয়াম প্রাইস বা সমতা মূল্যস্তর। এটি সেই জাদুকারী সংখ্যা যেখানে সবাই খুশি। কিন্তু একবার অতিবৃষ্টির কারণে আলুর উৎপাদন কমে গেল, অথচ আলুর চাহিদা আগের মতোই থাকলো। যখন বাজারে কোনো জিনিসের যোগান কমে যায় কিন্তু মানুষ তা পেতে চায়, তখন দাম বেড়ে যায়। 20 টাকা কেজির আলু হঠাৎ 50 টাকা কেজি হয়ে যায়। এটা আসলে একটি সংকেত। যখন কৃষক দেখে যে এবার আলুতে অনেক লাভ হয়েছে, পরের বছর তারা নিজের পুরো ক্ষেতে কেবল আলুর চাষই করে। এতে পরের বছর বাজারে এত আলু চলে আসে যে যোগান চাহিদার চেয়ে বেশি হয়ে যায়। তখন আলুর দাম কমে আবার 20 টাকায় ফিরে আসে। অ্যাডাম স্মিথ 1776 সালে এই স্বয়ংক্রিয় ব্যবস্থাকেই দ্য ইনভিজিবল হ্যান্ড বা অদৃশ্য হাত বলেছিলেন। সমস্যা হচ্ছে তখনই যখন সরকার বা অন্য কেউ এই অদৃশ্য হাতকে আটকানোর চেষ্টা করে এবং জোর করে দাম নিয়ন্ত্রণ করতে চায়। তখনই বাজার নষ্ট হয়। এবার মনে করুন আপনার আলুর দরকার, আর আপনার একটি অতিরিক্ত স্মার্টফোন আছে, কিন্তু আলুর মালিক ফোন চায় না, তার দরকার চাল। তাহলে ভাবুন বিনিময় প্রথা একসময় কত জটিল ছিল। এই সমস্যার চিরস্থায়ী সমাধান এনে দিয়েছে অর্থ বা টাকা। টাকার কিন্তু নিজস্ব কোনো অন্তর্নিহিত মূল্য নেই, এটি কেবল একটি বিনিময়ের মাধ্যম। পাথর, কুড়ি, সোনার মুদ্রা এসবই ছিল একসময় বিনিময়ের মাধ্যম। এরপর এলো কাগজের নোট। সবকিছুর মধ্যে একটি জিনিসই অভিন্ন, আর তা হলো ট্রাস্ট বা বিশ্বাস। যদি বাংলাদেশ ব্যাংক ঘোষণা দেয় যে আজ রাত 12টা থেকে 1000 নোট আর বৈধ টেন্ডার নয়, তখন সেই নোটটি কেবল একটি কাগজের টুকরো হয়ে যায়। সুতরাং টাকা হলো বিশুদ্ধ বিশ্বাস। আবার এই টাকা আসলে এমন একটি মাধ্যম যার মাধ্যমে আপনি ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারেন। আর এই টাকার চলাচল ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের জন্যই তৈরি হয়েছে ব্যাংক। এই যে ব্যাংকে আপনি আমানত রাখেন, সেই টাকাই বাড়ি বা গাড়ি কিনতে অথবা কোনো শিল্প কারখানা গড়তে ব্যাংক অন্য আরেকজনকে ঋণ দেয়। আমানতের জন্য আপনি ব্যাংক থেকে সুদ বা মুনাফার ভাগ পান, আর ঋণের উপরে ব্যাংক তার চেয়েও বড় অঙ্কের সুদ নেয়। আর ব্যাংক আমানতের পুরো টাকা কিন্তু বসিয়ে রাখে না, কিছু অংশ রিজার্ভ রেখে বাকিটা ঋণ দেয়। একেই বলে ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং। এই ব্যবস্থাটি ততক্ষণ পর্যন্ত নিখুঁতভাবে কাজ করে যতক্ষণ না সব মানুষ একসঙ্গে ব্যাংকের কাছে গিয়ে তাদের টাকা ফেরত চায়। যদি হঠাৎ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হাজার হাজার মানুষ ব্যাংকে টাকা তুলতে লাইন দেয়, তাহলে ব্যাংক সঙ্গে সঙ্গে ধসে পড়বে। এই কারণেই আমাদের সরকারগুলো আমাদের আমানতের একটি অংশের উপর বীমা সুবিধা দেয়, যাতে মানুষ আতঙ্কিত না হয় এবং এই ব্যবস্থা দিনের পর দিন চালু থাকে। এখন এই যে অর্থনীতিতে কত কি হচ্ছে, মানুষ কত খরচ করছে, উদ্যোক্তা ঋণ নিয়ে কত উৎপাদন করছে, কৃষক কত ফসল ফলাচ্ছে, এসব মিলিয়ে বাংলাদেশ বিশ্বে কোথায় দাঁড়িয়ে আছে তা কিভাবে জানবো? এর জন্য অর্থনীতিবিদরা একটি চূড়ান্ত স্কোরবোর্ড তৈরি করেছেন, যাকে আমরা বলি জিডিপি। জিডিপি বা মোট দেশজ উৎপাদন হলো একটি দেশের ভৌগোলিক সীমানার ভেতরে এক বছরে যত চূড়ান্ত পণ্য ও পরিষেবা উৎপাদিত হয়েছে তাদের মোট বাজার মূল্য। আরেকটি কথা আপনারা শুনে থাকবেন, সেটি হচ্ছে জিএনপি বা মোট জাতীয় উৎপাদন। এর মানে হলো আমাদের দেশের মানুষ যে যেখানেই থাকুক এক বছরে যত চূড়ান্ত পণ্য ও পরিষেবা উৎপাদন করেছেন তার মোট বাজার মূল্য। অর্থাৎ আপনারা যারা প্রবাসী রয়েছেন তাদের আয় এখানে যুক্ত হচ্ছে। জিডিপির এই প্রবৃদ্ধি আসে প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা থেকে। এটা বাড়লে বা কমলে প্রবৃদ্ধিও বাড়ে বা কমে যায়। মনে হচ্ছে না সবই তো ঠিকঠাক চলছে, তাহলে সমস্যাটা কোথায়? সব কিছু ঠিকঠাক কিন্তু সবসময় চলে না। আমাদের চারপাশে এক অদৃশ্য শত্রু বা শিকারী আছে। সেই শিকারী আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে নিচ্ছে, আর এর নাম ইনফ্লেশন বা মূল্যস্ফীতি। ধরুন দবিরের কাছে 100 টাকা ছিল, সেই টাকা ব্যাংকে রেখে দিয়েছিল আর তাতে সুদ পেয়েছে 10%। আজ দেখলো তার ব্যাংক হিসাবে 110 টাকা জমা হয়েছে। দবির খুব খুশি যে সে 10 টাকা আয় করেছে, কিন্তু বেইলি রোডের যে দোকান থেকে দবির বার্গার খেত, আজ দেখলো সেই বার্গারের দাম 112 টাকা হয়ে গেছে।
কারণ এই 1 বছরে দেশে মূল্যস্ফীতি ঘটেছে 12%। সুতরাং দেখা যাচ্ছে দ্রব্যের অর্থ বেড়ে 110 টাকা হয়েছে ঠিকই, কিন্তু সেই টাকার মান আগের মতো নেই। এটাই মূল্যস্ফীতি। নানা কারণে এই মূল্যস্ফীতি ঘটতে পারে, যেমন চাহিদা বা উৎপাদন ব্যয় বাড়লে অথবা অর্থের সরবরাহ বাড়ানো হলে। আর একটু সহজ করে বলি, দেশে জ্বালানির দাম বাড়ানো হয়েছে, এতে পণ্য উৎপাদন খরচ বাড়বে, তাতে দামও বাড়বে। একই সময় আপনার আয় তো বাড়ছে না, আবার বেতন বাড়ানো হলো, কিন্তু পণ্য উৎপাদন যদি আগের মতোই থাকলো তাহলেও মূল্যস্ফীতি ঘটবে। বাংলাদেশ ব্যাংক যদি টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দেয় তাহলেও মূল্যস্ফীতি বাড়বে। এ কারণেই সব দেশে কেন্দ্রীয় ব্যাংক সুদ হার নিয়ন্ত্রণ করে মুদ্রা সরবরাহ ঠিক রাখতে চায়। সুদ হার বাড়ানোর মানে অর্থ আগের তুলনায় ব্যয়বহুল, সুতরাং ঋণ নেওয়া হবে কম, এতে মুদ্রা সরবরাহ কমবে। আপনার অর্থ নেওয়ার জন্য যে কেবল অদৃশ্য শিকারী রয়েছে তা নয়, বৈধ ব্যবস্থাও আছে, আর এই কাজটি করে সরকার নিজেই। স্কুল কলেজ দরকার, ভালো হাসপাতাল লাগে, যাতায়াতের জন্য রাস্তা, এক্সপ্রেস হাইওয়ে বা মেট্রো রেল বানাতে হয়, সরকারের সবার বেতন দিতে হয়। এই টাকা সরকার কোথা থেকে পায়? উত্তর হলো আপনার পকেট থেকে, আর এর নাম হচ্ছে ট্যাক্স বা কর। মোটামুটি দুইভাবে সরকার কর আদায় করে। এর একটি হলো ডাইরেক্ট ট্যাক্স বা প্রত্যক্ষ কর। এটাকে প্রগতিশীল কর ব্যবস্থা বলা হয়, অর্থাৎ যে বেশি আয় করে সে বেশি কর দেয়। সমস্যা হচ্ছে ধনীরা এত বেশি ফাঁকি দেন যে করের বোঝা আপনার কাঁধে এসে পড়ে। দেশের সবচেয়ে বড় কর ব্যবস্থা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স বা পরোক্ষ কর। এই যে আমরা কেনাকাটা করি, নানা সেবা নেই, এই জন্য আপনি যে মূল্য পরিশোধ করেন সেখান থেকেই সরকার কর কেটে নেয়। আমাদের এখানে এর নাম হচ্ছে মূল্য সংযোজন কর বা ভ্যাট। প্রশ্ন হচ্ছে, সরকারের যত টাকা লাগে সবই কি কর হিসাবে আদায় হয়? হয় না, আয়ের তুলনায় ব্যয় বেশি। একেই বলে বাজেট ঘাটতি। এই অবস্থায় সরকার ঋণ করে। মনে রাখতে হবে, সরকার আগে ব্যয় ঠিক করে, তারপর আয়ের উৎস বের করে। আপনার আমার সঙ্গে সরকারের এটাই বড় পার্থক্য। আমরা আয় বুঝে ব্যয় করি, আর সরকার ব্যয় বুঝে আয় করে। সরকার 3 ভাবে ঋণ নেয়। যেমন দেশের ভেতর থেকে ঋণ, এক্ষেত্রে সরকার ব্যাংক, সঞ্চয়পত্র, ট্রেজারি বিল বা বন্ডের মাধ্যমে টাকা ধার করে। আবার সরকার সরাসরি বা পরোক্ষভাবে বাংলাদেশ ব্যাংক থেকেও টাকা নেয়। এতে নতুন টাকা তৈরি হয়, তাই মূল্যস্ফীতি বাড়ার ঝুঁকি থাকে। এছাড়া সরকার বিশ্বব্যাংক, IMF, ADB বা অন্য কোনো দেশ বা সংস্থা থেকেও বৈদেশিক মুদ্রায় ঋণ নেয়। বছরের পর বছর ধরে জমা হওয়া এই ঋণ ন্যাশনাল ডেট বা জাতীয় ঋণে পরিণত হয়। সরকারের ঋণ নেওয়া খারাপ কিছু নয়, তবে নির্দিষ্ট মাত্রায় তা রাখতে হয়। এটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেই শ্রীলঙ্কা বা আর্জেন্টিনার মতো পরিণতি হয়ে যায়। কেবল বিদেশি ঋণ নয়, সরকারকে আরও অনেক জায়গা থেকে বৈদেশিক মুদ্রা আয় করতে হয়। এর অন্যতম রপ্তানি। বিশ্বের কোনো দেশই কিন্তু একা সব কিছু তৈরি করতে পারে না। যেমন আমরা ভালো পোশাক বানিয়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে রপ্তানি করি, আবার আমাদের তেল কিনতে হয় মধ্যপ্রাচ্য থেকে। একেই বলা হয় আন্তর্জাতিক বাণিজ্য। এই বাণিজ্য চলে তুলনামূলক সুবিধা তত্ত্ব অনুযায়ী, যা আমরা শুরুতেই আলোচনা করেছিলাম। যদিও ট্রাম্প এখন অনেক কিছুই উল্টে দিচ্ছেন। কিন্তু এই বাণিজ্যে লেনদেন হয় কিভাবে? বাংলাদেশের টাকা তো জার্মানি বা যুক্তরাষ্ট্র নেবে না, আবার সৌদি রিয়ালও বাংলাদেশে চলে না। এখান থেকেই জন্ম নেয় ফরেক্স বা ফরেন এক্সচেঞ্জ মার্কেট। আর এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিনিময় হার। সহজ কথায়, এক দেশের মুদ্রার তুলনায় অন্য দেশের মুদ্রার মূল্য কতটা, সেটাই বিনিময় হার। এখন যেমন $1 সমান 122 টাকা, 3 বছর আগেও ছিল 85 টাকা। একে বলা হয় টাকার পতন বা অবমূল্যায়ন। যখন অবমূল্যায়ন হয় তখন পোশাক মালিকেরা খুব খুশি হন, কারণ রপ্তানি করে তারা ডলারের বিনিময়ে বেশি টাকা পাচ্ছেন। অন্যদিকে যারা ভোজ্য তেল আমদানি করেন তাদের বেশি দাম দিয়ে ডলার কিনতে হচ্ছে। এতে আমদানি পণ্যের দাম বেড়ে যাচ্ছে। বাংলাদেশ কিন্তু রপ্তানি করে কম, আমদানি করে বেশি। আবার আসি আপনার জীবনে। আপনি পড়াশোনা শেষ করে কাজ খুঁজেন, একে বলা হয় শ্রমবাজার। এই বাজারে পণ্য হলো আপনার নিজের সময় এবং দক্ষতা। একটি প্রতিষ্ঠান এর বিনিময়ে যে দাম দেয় তাকে বলা হয় মজুরি বা বেতন। পুঁজিবাদে আপনার বেতন কিন্তু আপনার পরিশ্রম দিয়ে ঠিক হয় না, বরং ঠিক হয় আপনার বিকল্প খুঁজে পাওয়া কতটা সহজ তার উপরে। যে দক্ষ কাজ কম মানুষ জানেন তা যদি আপনার জানা থাকে,
তবে আপনাকেই তো খুঁজছে তারা। সুতরাং সেভাবে নিজেকে প্রস্তুত করুন। এই যে চাকরি পেলেন, আয় করছেন, এই টাকা দিয়ে আপনি কি করবেন? তোষকের নিচে লুকিয়ে রাখা বোকামি। কারণ ওই যে বলেছিলাম মূল্যস্ফীতি তা খেয়ে ফেলবে। আপনি তো চাইবেন আপনার টাকা আপনার জন্য আরও টাকা তৈরি করুক। এবার তাহলে আর্থিক বাজারে আপনাদের স্বাগতম। এই বাজারে একটাই কাজ, যাদের কাছে অতিরিক্ত নগদ আছে তাদের সেই সব মানুষের সঙ্গে যুক্ত করা যাদের ব্যবসা বাড়ানোর জন্য অর্থ প্রয়োজন। আপনার জন্য সবচেয়ে নিরাপদ কিন্তু ব্যাংকে আমানত রাখা কিংবা সঞ্চয়পত্র কিনে রাখা। আরও আছে নানা সরকারি বন্ড। আর যদি আপনি ঝুঁকি নিতে পছন্দ করেন তাহলে শেয়ার বাজার। যখন আপনি শেয়ার বাজারে কোনো কোম্পানির স্টক কেনেন তখন আপনি আসলে সেই কোম্পানির একটি ছোট অংশ কিনেছেন। যদি কোম্পানি লাভ করে তবে আপনার স্টকের দাম বাড়বে, লোকসান দিলে অর্থ নষ্ট হবে। সুতরাং আপনাকে এখানে বিনিয়োগ করতে হবে সব জেনে শুনে। শেয়ার বাজারের দুই ধসের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। বুদ্ধিমান মানুষ কখনো নিজের সব ডিম এক ঝুড়িতে রাখে না, আপনিও রাখবেন না। সব শেষে বলি, আসল বিষয় কিন্তু মানুষের মস্তিষ্ক। এখানেই জন্ম নেয় বিহেভিয়ারাল ইকোনমিক্স বা আচরণগত অর্থনীতির। আমরা সবসময় ধরে নেই মানুষ রেশনাল প্রাণী, অর্থাৎ যুক্তি মেনে সিদ্ধান্ত নেয়। তাহলে তো সব কিছু ঠিকঠাকই চলার কথা। কিন্তু বাস্তবে মানুষ অনেক সময় ভয়, লোভ, অভ্যাস, আবেগ, প্ররোচনা, অন্ধবিশ্বাস, সামাজিক চাপ, ভুল ধারণা বা তাড়াহুড়ার কারণে সিদ্ধান্ত নেয়। কিন্তু আচরণগত অর্থনীতি বলে বাজার শুধু দাম, আয় ও যোগান চাহিদায় চলে না। মানুষের মন, ভয়, আশা, অভ্যাস ও ভুল সিদ্ধান্ত বাজারকে প্রভাবিত করে। সুতরাং অর্থনীতি বুঝতে হলে শুধু দাম, আয় বা যোগান চাহিদা দেখলেই হবে না। মানুষ কিভাবে ভাবে, ভয় পায়, আশায় ভর করে, ভুল করে বা প্রভাবিত হয় সেটিও বুঝতে হবে। প্রাইম ব্যাংক অর্থনীতি অনর্থনীতি থেকে আজ এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে।